আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। উদ্বোধনী অধিবেশনের শেষ দিনে সংসদে সরকার ও বিরোধী দলের যুক্তিতর্কের লড়াই। অর্থনীতি ঠিক করতে 2 বছর কঠিন সিদ্ধান্ত নিতে হবে, জানালেন মন্ত্রী। আগামীকাল নয়াপল্টনের শ্রমিক সমাবেশে লাখো জমায়েতের লক্ষ্য বিএনপির। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশের ঘোষণা 11 দলের। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়। নিজেদের সংখ্যালঘু না ভাবার আহ্বান। বৃষ্টি ঢলে হাওরে নতুন নতুন এলাকা প্লাবিত, তলিয়েছে 31,000 হেক্টরেরও বেশি জমির ফসল। বাধ্য হয়ে আধা পাকা ধান কাটছে কৃষক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন দেখবেন বিস্তারিত। দেশের অর্থনীতির অবস্থা ভালো না। অর্থনীতিকে ঠিক করতে আগামী 2 বছর কঠিন হবে বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই জন্য কিছু অজনপ্রিয় সিদ্ধান্ত সরকারকে নিতে হতে পারে বলে জানান তিনি। জাতীয় সংসদে অর্থনীতির সার্বিক অবস্থা তুলে ধরেন মন্ত্রী। জানান বিদ্যুৎ খাতে 36,000 কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে বর্তমান সরকারকে। আরও দিতে হবে 20 থেকে 30,000 কোটি টাকা। আওয়ামী লীগ সরকারের আমলে রেকর্ড বিদ্যুৎ উৎপাদনের গল্প শুনেছে বাংলাদেশ। জ্বালানি খাতের নানা অর্জন নিয়েও উদযাপন কম হয়নি। অথচ ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে ক্যাপাসিটি ব্যয়ের নামে এখনও গুনতে হচ্ছে বিপুল টাকা। বিদেশিদের সাথে অসম চুক্তির ধাক্কা এখনও সামলে ওঠা যায়নি। জাতীয় সংসদকে অর্থমন্ত্রী জানালেন, বিদ্যুৎ খাতে বিগত দিনে লুটপাটের কারণে 36,000 কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে বর্তমান সরকারকে। আরও দিতে হবে 20 থেকে 30,000 কোটি টাকা। দুর্নীতি, অব্যবস্থাপনা আর ভুল নীতির কারণে এর খেসারত দিতে হচ্ছে এখন। বিদ্যুৎ খাতে যে লুটপাট হয়েছে বিগত দিনে, তার ক্ষতি এখন আমাদের সকলকে বহন করতে হচ্ছে। এটা 36,000 কোটি টাকা আমরা দিচ্ছি, দেওয়ার পর আরো 20 থেকে 30,000 কোটি টাকা ভর্তুকি দিতে হবে। অর্থমন্ত্রী জানান, জ্বালানি খাতে $508 মিলিয়ন বকেয়া রেখে গেছে আওয়ামী লীগ। গ্যাস খাতে $737 বিলিয়ন বকেয়া। এগুলো মেয়াদোত্তীর্ণ দেনা, যা এখন পরিশোধ করতে হচ্ছে। জ্বালানি তেলে 10,258 কোটি টাকা ভর্তুকি দিতে হবে সরকারকে। এলএনজি আমদানি বাবদ ভর্তুকি 11,000 কোটি টাকারও বেশি। জ্বালানি তেল 2026 এর মধ্যে এপ্রিল জুনের মধ্যে 10,258 কোটি টাকা ভর্তুকি আমাদেরকে দিতে হবে। আমি সংক্ষিপ্তভাবে বলেছি, আরো অনেক সমস্যা আছে। শেয়ার বাজারের আপনারা জানেন সমস্যা আছে, এবং ব্যাংকগুলোর রিক্যাপিটালাইজেশনের সমস্যা আছে, প্রাইভেট সেক্টরের রিক্যাপিটালাইজেশনের সমস্যা আছে। সবকিছুতে গণভোটের রায় বাস্তবায়ন সহ চলমান বিভিন্ন ইস্যুতে আবারও 3 মাসের ধারাবাহিক কর্মসূচি দিয়েছে 11 দলীয় ঐক্য। এ সময় নেতারা বলেন, গণভোটের রায় উপেক্ষা করে জনরায় নিয়ে ছিনিমিনি খেলছে সরকার। জনগণকে সাথে নিয়ে রাজপথের আন্দোলনের মধ্যে দিয়ে এই দাবি আদায় করা হবে। দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলের লিয়াজো কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। গণভোটের রায় বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে সরকারকে বাধ্য করতে রাজপথে ধারাবাহিক কর্মসূচি পালন করছে বিরোধী দলীয় জোট। তৃতীয় দফায় আন্দোলনের কর্মসূচি নির্ধারণে রাজধানীর মগবাজারে জামাতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসে 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। প্রায় 2 ঘন্টা বৈঠক শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেন জোটের সমন্বয়ক ও জামাতের সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। জানান, 16 মে রাজশাহী বিভাগে সমাবেশের মধ্য দিয়ে শুরু, শেষ সমাবেশ 25 জুলাই সিলেটে। এই সমাবেশগুলোতে ওই সিটি কর্পোরেশন, বিভাগীয় শহর, এছাড়া আশপাশে যত জেলা আছে প্রত্যেক জেলাকে সম্পৃক্ত করে ব্যাপক লোকদের এখানে সম্পৃক্ত করা, সমাগম করা, সমাবেশকে একটা বিশাল মহাসমাবেশে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়ে আমরা অগ্রসর হচ্ছি। এ সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, সামনের দিনগুলোতে আন্দোলন জোরদারের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমাদের যে রাজপথের আন্দোলন সেটা চলমান থাকবে। সামনের দিনে আমরা বিশ্বাস করি যে একই সাথে সংসদে আমাদের প্রতিনিধিদের কণ্ঠ এবং রাজপথে আমাদের আন্দোলন জনগণকে সাথে নিয়ে আরো বেগবান হবে, এবং এক্ষেত্রে আমরা সারা দেশবাসীর সমর্থন, সহযোগিতা এবং অংশগ্রহণ প্রত্যাশা করছি।
জনগণকে সঙ্গে নিয়ে গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেন এনসিপির এই নেতা। বর্তমান সরকার ধর্ম নিয়ে কোনো রাজনীতি করতে চায় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অতীতের মতো আগামীতেও ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করবে না বিএনপি, এ কথা পুনর্ব্যক্ত করেন বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যদের কাছে। বাঙালি অবাঙালির পরিচয় ছাপিয়ে সকল ক্ষেত্রে সবাই সম অধিকার ভোগ করবে, এটাই সরকারের নীতি বলেও জানান সরকার প্রধান। বাংলাদেশ সহ সারা বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সচিবালয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বৌদ্ধদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে একটি ক্রেস্ট ও বৌদ্ধমূর্তির প্রতিবিম্ব তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মহামতি গৌতম বুদ্ধের পঞ্চশীল নীতি অনুসরণ করলে সকলে মিলে মানবিক রাষ্ট্র ও সমাজ নির্মাণ সম্ভব। যে যা ধর্মীয় রীতিনীতি ও অধিকার বিধি বিনা বাধায় স্বাধীনভাবে অনুসরণ, অনুকরণ ও ভোগ করতে পারেন এমন একটি রাষ্ট্র ও সমাজ বিনির্মাণ করাই হচ্ছে আমাদের সরকারের অন্যতম প্রধান দায়িত্ব এবং অঙ্গীকার। বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না, ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না, অতীতেও আমরা তা করিনি। ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বাসী অবিশ্বাসী প্রতিটি মানুষের জন্য একটি নিরাপদ বাংলাদেশ নির্মাণের আকাঙ্ক্ষা নিয়েই মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিল স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকারের তাই দর্শনই হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদ, যেখানে কেউ সংখ্যালঘু নয় বরং রাষ্ট্র সবার। একমাত্র বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শনই দেশের সকল বর্ণ, ধর্মীয় সম্প্রদায় ও নৃগোষ্ঠী নিবিড় সহ অবস্থান নিশ্চিত করতে পারে। সুতরাং আপনারা কেউ নিজেদেরকে কখনোই সংখ্যালঘু ভাববেন না। রাষ্ট্র আমার, আপনার, আমাদের সবার পরিচয়। আমরা প্রত্যেকে। বৃষ্টি আর উজানের ঢলে ডুবেছে 4 জেলার হাওড়া অঞ্চল। সরকারি হিসেবে 31,000 হেক্টরেরও বেশি জমির আধা পাকা ধান তলিয়ে আছে পানিতে। স্বপ্নের ফসল বাঁচাতে প্রাণপণ চেষ্টা করছেন কৃষকরা, তবে প্রকট হয়ে দাঁড়িয়েছে শ্রমিক সংকট। দ্বিগুণ মজুরি দিয়েও ধান কাটানোর লোক মিলছে না কোথাও। আর মেঘলা আবহাওয়ার কারণে যেটুকু ধান কাটা হচ্ছে তা শুকানো যাচ্ছে না। এমন চতুর্মুখী সংকটে দিশাহারা ক্ষতিগ্রস্ত চাষিরা। বানের পানিতে ডুবেছে কৃষকের শ্রম আর গোলাভরা ফসলের স্বপ্ন। দেশের 4 জেলার হাওড় অঞ্চলের বিস্তীর্ণ জমির আধা পাকা বোরো ধান তলিয়ে আছে পানিতে। টানা বৃষ্টি আর উজানের ঢলে সুনামগঞ্জে বেড়েছে সবকটি নদ নদীর পানি, সেই সাথে ডুবছে হাওরের নতুন নতুন এলাকা। কৃষি বিভাগের তথ্য মতে হাওরের 13,000 হেক্টর জমির ধান নিমজ্জিত। দুর্ভোগ আরও বেড়েছে শ্রমিক সংকটের কারণে। 51% জমির ধান কাটা সম্পন্ন হলেও বৈরী আবহাওয়ায় বেশিরভাগই শুকনো যাচ্ছে না। সরকারি হিসাবে এখন পর্যন্ত সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা প্রায় 20,000। বৃষ্টির পানিতে ডুবাইয়া গেছে, কোনো 2% ধান মানুষ খেতে পারছে, আর প্রায়